এবং 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য 30 টাকা এন্ট্রি ফি। আইফেল টাওয়ারের উপরটায় ওঠা যায়। আপনারা যদি সাইকেলিং করতে চান, দার্জিলিংয়ের ঘুম স্টেশনের বাইরে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা পৃথিবীর বাইরে থেকে একমাত্র এই চীনের প্রাচীরকেই দেখা যায়। রোমের কলেজিয়াম থেকে বেরিয়ে যাব। নতুন দিন আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমার পিছনে রয়েছে তাজমহল, তবে আগ্রার সেই তাজমহল নয়, এটি আমাদের কলকাতায় অবস্থিত ইকো পার্কের তাজমহল। এখন শীতকাল চলছে আর ইকো পার্কের জমজমাট ভিড়। আর এই শীতকাল এবং গ্রীষ্মকালে ইকো পার্কে আলাদা আলাদা নিয়ম থাকে, আলাদা আলাদা টাইমিং থাকে। এই শীতকালীন কী নিয়ম রয়েছে, টিকিট প্রাইস কেমন, কীভাবে আসবেন, কোন গেটে নামলে আপনারা সব কিছু কভার করতে পারবেন, সব কিছু থাকছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন কলকাতার নিউ টাউন ইকো পার্ক। প্রথমেই বলি আপনারা ইকো পার্কে কীভাবে আসবেন। ইকো পার্কে আসার জন্য পার্ক সার্কাস, শিয়ালদা, বিধাননগর, বারাসাত, কলকাতার বিভিন্ন জায়গা থেকে সরাসরি নিউ টাউনে আসার বাস পেয়ে যাবেন। এবং আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে সেক্টর 5 মেট্রোতে উঠে পড়ুন আর নেমে পড়ুন করুণাময়ী অথবা সেক্টর 5। করুণাময়ীতে নামলে ওখান থেকে সরাসরি আপনারা নিউ টাউনে আসার বাস পেয়ে যাবেন। এবং আপনারা যদি সেক্টর 5 নামেন তাহলে ওখান থেকে অটো কিংবা বাসে করে সরাসরি নিউ টাউনে চলে আসতে পারেন। নিউ টাউনে আসার পরে আপনারা ওখান থেকে মাত্র 10 টাকা দিয়ে ইকো পার্কের যে কোনো গেটে নেমে যেতে পারেন। আমি সেদিকে পার্ক সার্কাস থেকে বাসে উঠেছি এবং সরাসরি চলে এসেছি ইকো পার্কে। নেমে পড়েছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে বিশ্ববাংলা গেট, আর ঠিক এদিকে রয়েছে এয়ারপোর্ট। আপনারা যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন তাহলে ওই দিকটা নামবেন, আর যদি বিশ্ববাংলা গেট অর্থাৎ নিউ টাউনের ওদিক থেকে আসেন তাহলে আপনারা এসে ওখানে নামাবে। আর ওখান থেকে এসে এই সামনে এই রয়েছে 4 নম্বর গেট। চলুন আমি এখন ভিতরে প্রবেশ করব। কোন গেটে কি রয়েছে এবং কি টাইমিং, কি টিকিট প্রাইস, সব কিছু আজকের এই ভিডিওটিতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রসঙ্গে বলে রাখি, এই 4 নম্বর গেট থেকে যদি আপনারা এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যান তাহলে 6 নম্বর গেটে ওখানে গিয়ে পৌঁছাবেন। ওখানে যে শীতকালে ইকো পার্ক যে নিউ টাউন হরিণালয় রয়েছে, অর্থাৎ যেটাকে মিনি জু বলা হয়, সেটা এই দিকটা রয়েছে। আপনারা এই 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে যদি আপনারা এই দিকে সোজা চলে যান তাহলে সেই মিনি জু বা নিউ টাউন হরিণালয় সেটা পেয়ে যাবেন। আর আপনারা যারা কার অথবা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই 4 নম্বর গেটে এখানে পার্কিং করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কারগুলোর পার্কিং রয়েছে, আর এদিকে যারা বাস নিয়ে আসবেন তাদের জন্য এদিকটায় পার্কিং রয়েছে, আর সামনে টিকিট কাউন্টার রয়েছে। এই দেখুন 4 নম্বর গেট থেকে ভিতরে এন্ট্রি করার জন্য এই রয়েছে লাইন, আর এই রয়েছে টিকিট কাউন্টার। চলুন আমি প্রথম টিকিটটা কেটে নিচ্ছি, তারপরে এখানে কি টাইমিং রয়েছে এবং কবে খোলা কবে বন্ধ সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এন্ট্রি টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভিতরে এন্ট্রি করার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি। আর এখন আমি বলে দিই এখানে টাইমিং কি রয়েছে। দেখতে পাচ্ছেন নিউ টাইমিং, অর্থাৎ এখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন বিভিন্ন টাইমিং চেঞ্জ হয়। সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। টিকিট কাউন্টার ক্লোজিং টাইম 7টা, আর এন্ট্রি ফি 30 টাকা করে। আর 3 বছরের ঊর্ধ্বে কিন্তু পুরো ভাড়া লাগবে। আর 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইমিং রয়েছে। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই সামনে আপনারা এটা দেখতে পাবেন, যেটা করোনার সময় তৈরি করা হয়েছিল। ভিতরে এন্ট্রি করেই দেখতে পাচ্ছেন এদিকে ডান দিকে আপনারা টয়লেট পেয়ে যাবেন। এই 4 নম্বর গেটে মূলত সব থেকে বেশি ভিড় হয়, কারণ এখানেই রয়েছে 7 ওয়ান্ডার্স। এই ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো যে কোন গেটে কি রয়েছে এবং কোন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা কোনটা দেখতে পাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন এই 4 নম্বর গেট দিয়ে আপনারা এন্ট্রি করলেন, করে এই সোজা রাস্তাটা চলে গিয়েছে 3 নম্বর গেটের দিকে। আর এখান থেকে এই রয়েছে 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সে এন্ট্রি করার জন্য এখান থেকে এন্ট্রি করতে হবে। 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য আলাদাভাবে আবার টিকিট কাটতে হবে। ইকো পার্কে এন্ট্রি যে 30 টাকা, ওটা ছাড়া 7 ওয়ান্ডার্সে এন্ট্রি করার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। আর তার জন্য এই রয়েছে টিকিট কাউন্টার। চলুন আমি টিকিটটা কেটে নিই। 7 ওয়ান্ডার্সে এন্ট্রি করার জন্য যে 30 টাকা করে এন্ট্রি ফি এখানে, তা আমি টিকিট কেটে নিয়েছি। 30 টাকা করে এন্ট্রি ফি, যেটা আগেই বলছিলাম অনেকে কনফিউজ হয়ে যায়। ইকো পার্কে প্রবেশ করার জন্য 30 টাকা এন্ট্রি ফি এবং 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য 30 টাকা এন্ট্রি ফি। 7টা আশ্চর্য জিনিস একসাথে, এটা 30 টাকা এন্ট্রি ফি। চলুন আমি এখন ভিতরে প্রবেশ করব, করে পৃথিবীর 7টা আশ্চর্য জিনিস আমি আজ দেখাবো। প্রচুর ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন, শীতকালীন প্রচুর ভিড়। এখন দুপুর 1:30 থেকে 2টো বাজে। বিকাল হওয়ার সাথে সাথে কিন্তু ভিড় আরও বেড়ে যাবে। তাই আমি দুপুরের দিকে প্রথমেই 7 ওয়ান্ডার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7 ওয়ান্ডার্সের গেটের মধ্যে প্রবেশ করেই প্রথমে আপনারা দেখতে পাবেন যে মিশরের পিরামিড। দেখতে পাচ্ছেন এদিকটাই রয়েছে মিশরের সেই ইজিপ্টের যে পিরামিড, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর চলুন এর মধ্যে কিন্তু প্রবেশ করা যায়। চলুন কোনটাতে প্রবেশ করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিরামিডগুলো রয়েছে তার মধ্যে ওই যে পিরামিডটা রয়েছে ওইটা দিয়ে আপনারা ভিতরে এন্ট্রি করতে পারবেন। চলুন আমি ভিতরে এন্ট্রি করে যে মিশরে কীভাবে যে মমি আকারে যে পিরামিডের মধ্যে সংরক্ষণ করা হতো সেটা এখানে আর্টিফিশিয়ালভাবে দেখানো হয়েছে। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। চলুন ভিতরে এরকম গুহা মতো রয়েছে, আপনারা এরকমভাবে ভিতরে প্রবেশ করবেন।
পিরামিডের ভিতরটা কীরকম হয় সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরের দেওয়ালগুলো বিভিন্ন নকশা করে ডিজাইন করা রয়েছে এবং তার মাঝখানে রয়েছে মমি, আর এই মমির সাথে দেওয়া হতো তার প্রয়োজনীয় সামগ্রী। এইভাবে তখন মমি আকারে রাজা মহারাজাদের দেহগুলোকে সংরক্ষণ করা হতো। পিরামিড থেকে বেরিয়ে এলাম, এখন যাব রোমের কলেজিয়াম। আর এর পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং হিস্ট্রি রয়েছে, আমি এটা কাছে গিয়ে আপনাদেরকে বলবো। আর এখান থেকে কিন্তু এই যে ব্রিজটা রয়েছে, ছোট যে ব্রিজটা বা সাঁকো করে দেওয়া রয়েছে, উপর থেকে কিন্তু ছবি খুব সুন্দর আসে। আর এদিকটা রয়েছে রোমের কলেজিয়াম, আর তারপর এদিকটা রয়েছে তাজমহল, আর ওদিকটা রয়েছে চীনের প্রাচীর। আমি সব কিছু এই দিক থেকে ঢুকে সব কিছু একদম সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে ব্রিজের উপর থেকে আপনারা যখন এই কলেজিয়ামটা নিয়ে ছবি তুলবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এর রয়েছে তাজমহল, আমি তাজমহলে পরে যাচ্ছি, তার আগে রোমের কলেজিয়াম থেকে চলুন প্রথমে ঘুরে আসি। এটি তৈরি করা হয়েছিল 80 শতকে তিতুসের রাজত্বকালে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম রাউন্ড করে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আপনারা চাইলে এখান থেকেও গলে যেতে পারেন, কিন্তু মূলত রুলস হচ্ছে এখান থেকে আপনারা রাউন্ড করে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। চলুন। এটি তৈরি করা হয়েছিল 80 শতকে তিতুসের রাজত্বকালে, যদিও পরবর্তীকালে এটি ভূমিকম্প ভেঙে যায়। ষষ্ঠদশ শতকে যখন ভূমিকম্প হয়েছিল তখন এটি ভেঙে গিয়েছিল, পরে আবার সংরক্ষণ করা হয়। এটা যখন প্রথম তৈরি করা হয়েছিল এর নাম ছিল ক্লাভিয়াম নাট্যশালা। এখানে প্রায় একসাথে 50,000 দর্শক বসে দেখতে পারতো। আর এই যে হিংস্র জন্তু যেখানে আর্টিফিশিয়ালভাবে করা আছে দেখতে পাচ্ছেন, একসময় রাজা মহারাজারা উপরে বসে দেখতো এবং কয়েদিদের এখানে পশুদের সঙ্গে ছেড়ে দিত খেলা করার জন্য, আর উপরে বসে সেগুলো উপভোগ করতো। প্রায় 50,000 দর্শক একসাথে সেগুলো দেখতে পারত। চলুন আমি এখন ক্লাভিয়াম নাট্যশালা অর্থাৎ রোমের কলেজিয়াম থেকে বেরিয়ে যাব। আর বলে রাখি এটা কিন্তু লম্বা ছিল 615 ফিট আর চওড়া ছিল 410 ফিট। আর এই সুবিশাল এলাকা জুড়ে প্রায় 50,000 দর্শক বসতে পারত। আমরা এখন এবার যাব চীনের মহাপ্রাচীর। আর এখান থেকে আপনারা উঠবেন আর সম্পূর্ণ প্রাচীরটা শেষ করে এদিকটায় এসে নামবেন। বলা হয় মানুষ দ্বারা নির্মিত সবথেকে বড় স্থাপত্য হলো চীনের মহাপ্রাচীর। চলুন আমি এখন উপরে উঠে এই চীনের মহাপ্রাচীর আপনাদেরকে দেখাবো যে এটা কেমন। যদিও আমরা এটা দেখে চীনের যে অরিজিনাল মহাপ্রাচীর রয়েছে তার একটা ধারণা পোষণ করতে পারি। এই দিকটা কিন্তু বন্ধ করে দেওয়া রয়েছে, অর্থাৎ ওই দিক থেকে উঠতে হবে এবং ওই দিক থেকেই নামতে হবে। চীনের মহাপ্রাচীরের উপরে উঠছি। আর পৃথিবীতে মানুষ দ্বারা নির্মিত সবথেকে বড় স্থাপত্য হলো চীনের মহাপ্রাচীর। চীনের উত্তর অংশ শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এটি স্থাপন করা হয়েছিল। ওই দিকটা মূলত কাজ চলছে, দেখতে পাচ্ছেন ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে, তাই ওই দিক থেকে আসাটা বন্ধ রয়েছে। তাই এদিক থেকে উঠতে হবে এবং এদিক থেকেই নামতে হবে। অন্যথায় আপনারা ওদিক থেকে ওঠা হয় এবং ঘুরে এসে একদম এদিক থেকে নামা হয়, কিন্তু যেহেতু এখন এদিকটা কাজ চলছে বলে তাই এদিক থেকে ওঠা হচ্ছে। আমি চীনের মহাপ্রাচীর সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। কথিত আছে পৃথিবীর বাইরে থেকে একমাত্র এই চীনের প্রাচীরকেই দেখা যায়। আর এটি মূলত তৈরি হয়েছিল চীনের উত্তর অংশ শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। মাটি এবং পাথর দিয়ে এটি তৈরি করা হয়েছিল সেই সময়। আমি এখন চীনের মহাপ্রাচীর থেকে নেমে এলাম আর এখন দেখাবো সবথেকে যে ইন্টারেস্টিং জিনিস অর্থাৎ তাজমহল। তাজমহলের উপরটায় উঠে আপনাদেরকে দেখাবো যেখানে আর্টিফিশিয়াল যে তাজমহল সেটা কীভাবে তৈরি করা হয়েছে। এখন তাজমহলে উঠছি। আর আপনারা জানেন সম্রাট শাহজাহান মুমতাজের মৃত্যুর পরে, যখন মুমতাজের মৃত্যুর পরে তার স্মৃতিসৌধ হিসাবে তৈরি করেছিল, কিন্তু এই তাজমহলের আর্কিটেক্ট ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। এই তাজমহলের কাজ শুরু হয়েছিল 1632 সালে এবং 1648 সালে এই তাজমহলের কাজ প্রায় সম্পন্ন হয়, কিন্তু কিছু কাজ বাকি থাকার দরুন 1653 সালে সম্পূর্ণরূপে তাজমহলের কাজ শেষ হয়। এই সুবিশাল তাজমহলের উচ্চতা ছিল প্রায় 73 মিটার পর্যন্ত এবং এর আর্কিটেক্ট ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। তাহলে বুঝতে পারছেন সেই ভালোবাসার আইকন তাজমহল এখন আমরা আগ্রাতে না গিয়ে কলকাতাতে বসেই দেখতে পাচ্ছি। পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে আরও একটা আশ্চর্যতম জিনিসের সামনে আমি চলে এসেছি, যা ইস্টার্ন আইল্যান্ডের ময় স্ট্যাচুর কাছে। এ রয়েছে ইস্টার্ন আইল্যান্ডের ময় স্ট্যাচু, যা প্রত্যেকটা আগ্নেয় শিলা দ্বারা তৈরি হয়েছে। এই দেখতে পাচ্ছেন একদম কিন্তু উল্টো সাইডে মেট্রো কাজ চলছে। আর এই মেট্রো যখন উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু ইকো পার্কে আসা অনেকটা সুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে কিন্তু মেট্রো স্টেশন। এখন দেখছেন সেই বিখ্যাত ব্রাজিল স্ট্যাচু অর্থাৎ খ্রিস্ট দ্য রেডিমার স্ট্যাচু। আর দেখতে পাচ্ছেন এই সুবিশাল স্ট্যাচুটির উচ্চতা ছিল 30 মিটারেরও অধিক। আর এখানে যারা ঘুরতে আসছে সবাই কিন্তু এই খ্রিস্টের মতো করে পোজ দিয়ে হোয়াইটের মতো করে হাত ছাড়িয়ে ছবি তোলা কিন্তু বাধ্যতামূলক। তারপরেই আমি চলে এলাম পেত্রা জার্ডেন, যা আমাদের 7টা আশ্চর্য জিনিসের মধ্যে এই হচ্ছে শেষ পর্ব। এই পেত্রা জার্ডেন মূলত পাহাড়ের পাদদেশে পাথর কেটে কেটে গুহাকৃতি করে এটি বানানো হয়েছিল।
সেভেন ওয়ান্ডার্স সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাব। এই সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে এলাম, আর অনেকের একটা কোশ্চেন ছিল যে ইকো পার্কে আপনারা বাইরের খাবার নিয়ে অ্যালাউ করে কিনা, বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা অনেকে জিজ্ঞাসা করেছিল। এক কথায় বলে হ্যাঁ, বাইরের খাবার নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এখন দুপুর পার হয়ে গিয়েছে, সবাই খেতে বসে আছে। এদিকে যেদিকে তাকাবেন দেখতে পাচ্ছেন সবাই খেতে খাবার নিয়ে তো অবশ্যই আসতে পারবেন। সেই সঙ্গে এত সুন্দর একটা জায়গা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তাই খাওয়ার পরে সেগুলো যথাযথ জায়গায় অর্থাৎ ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনে আপনারা সেগুলো ফেলবেন। চলুন আর কোন গেটে কি রয়েছে সেটি আপনাদেরকে বলবো এখন, যে ইকো পার্কে আপনারা কোন গেটে কি দেখতে পারেন সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি। এর রয়েছে 4 নম্বর গেট, আর 4 নম্বর গেট থেকে আপনারা 3 নম্বর গেটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসবেন। এগিয়ে এসে এখানে একটা খুব সুন্দর ব্রিজ এবং ওয়াচ টাওয়ার মতো করে দেওয়া রয়েছে। এটার উপরে উঠলে আপনারা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। আর এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চারা এখানে বেশ খেলা করতে পারে এবং বেশ মজা নিতে পারবে এখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া চলছে এদিকে, যেটা আমি বলছিলাম আপনারা এসে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখান থেকে যে বাচ্চাদের আমি গার্ডেনটা আপনাদেরকে দেখালাম, ওখান থেকে বেরিয়ে এসেই এদিকটা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর এখন ক্যাফে রয়েছে। আর ঠিক তার পাশেই এদিকে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের আদলে একটা ঘুম স্টেশন করা রয়েছে। ওয়াও, এই ক্যাফেটা দেখুন কি দারুণ লাগছে দেখুন। এদিকটা জঙ্গল মতো রয়েছে, আর তার মধ্যে লাল লাল গোল বল রয়েছে, অর্থাৎ ওটা রাতে সম্ভবত জলে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখুন। আশা করছি সন্ধ্যাবেলা যখন আপনারা এখানে আসবেন এই ক্যাফেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। রয়েছে ঠিক এই যে ঘুম স্টেশন রয়েছে, ঠিক ঘুম স্টেশনের অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এই রয়েছে সেই ক্যাফেটা। আপনারা দার্জিলিংয়ে না গিয়েও এখানে দার্জিলিংয়ের ঘুম স্টেশনে দাঁড়িয়ে এখানে আপনারা ছবি তুলতে পারবেন। আর এই যে ঘুম স্টেশন দেখতে পাচ্ছেন, এই ঘুম স্টেশনের ঠিক একদম পাশে রয়েছে মুখোশ গার্ডেন। এই হচ্ছে মুখোশ গার্ডেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের মুখোশ দেখতে পাবেন, যেগুলো বাচ্চাদেরকে যথেষ্ট আকৃষ্ট করবে। দেখতে পাচ্ছেন আমি ওদিকটা মুখোশগুলো সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বড় গার্ডেন রয়েছে এবং তার ভিতরে বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে। আমি এখন মার্কস গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই মার্কস গার্ডেনটা রয়েছে 4 নম্বরের গেটের দিক থেকে এলে 3 নম্বর গেটের আগে। আর আপনারা যারা 3 নম্বর দিক থেকে আসবেন আগে মার্কস গার্ডেন পড়বে, তারপরে ঘুম স্টেশন পড়বে এবং তারপরে আপনাদের 7 ওয়ান্ডার্স পড়বে, অর্থাৎ 4 নম্বর গেট পড়বে। ইকো পার্কে জাস্ট কতটা ভিড় দেখুন, জাস্ট প্রচুর ভিড়। কিন্তু এখন শীতকালীন ভিড়, বুঝতে পারছেন এখন শীতকাল চলছে, প্রচুর ভিড় কিন্তু ইকো পার্কে এখন। তারপরে আমি চলে এলাম বাংলার ভাস্কর্য এবং ইতিহাস উদ্যান। এর মধ্যে আপনারা আমাদের বাংলার ভাস্কর্য এবং বিভিন্ন মনীষীদের ছবি এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন সেটি ভাস্কর্য করা হয়েছে এখানে, সেই ব্যাপারে বিস্তারিত লেখা থাকবে, আপনারা এটি পড়ে নিতে পারেন। এখানে মাননীয় সত্যজিৎ রায় এবং তার চলচ্চিত্র জগৎ সম্পর্কে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এইরকমভাবে আপনারা বাংলার ভাস্কর্য এবং ইতিহাস উদ্যানের মধ্যে প্রবেশ করলে এগুলো আপনারা দেখতে পাবেন। তাই অবশ্যই আপনারা যখন এখান থেকে পার হবেন এই জায়গাটা ভিজিট করতে পারেন। 4 নম্বর গেট দিয়ে এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এখন 3 নম্বর গেট। এই দেখতে পাচ্ছেন 3 নম্বর গেট। 3 নম্বর গেট থেকে আপনারা যদি এইদিকে এগিয়ে যান তাহলে 2 নম্বর গেট, এবং আপনারা যদি এখান থেকে এই ডান দিক বরাবর এদিকে এগিয়ে যান তাহলে বাংলার গ্রাম এবং সোলার ড্যাম দেখতে পাবেন। চলুন আমি এখন ডান দিকে এগিয়ে গিয়ে বাংলার গ্রাম এবং সোলার ড্যাম আপনাদেরকে দেখাবো। আর এখানে জাস্ট ভিড়টা দেখুন, কতটা পরিমাণে ভিড় দেখুন। 3 নম্বর গেট থেকে হালকা একটু এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন প্রথমে পড়বে বাংলার গ্রাম। সামনে ওখানে এন্ট্রি গেট রয়েছে, ওখানে আলাদাভাবে টিকিট কাটতে হবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাখার ডিজাইন করে এটা বাউন্ডারি করা রয়েছে। এই রয়েছে বাংলার গ্রাম। আর বাংলার গ্রামে প্রবেশ করার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই ক্যাশ ক্যারি করবেন এবং খুচরো ক্যারি করবেন, এটা খুব সমস্যা হচ্ছে। 10 টাকা 20 টাকা এখানে খুচরো পেতে খুব সমস্যা রয়েছে। তা এদের ভিতরে এন্ট্রি করার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি। তা আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আর এখানে যেটা বলছিলাম খুচরোর কিন্তু খুব সমস্যা। একটা সুবিধা, সব জায়গায় অনলাইনের ব্যবস্থা রয়েছে, অথবা খুচরো ক্যারি করতে হবে। এখানে দেখতে পাবেন রথতলা বলে লেখা রয়েছে। আর রথতলা খুব সুন্দর একটা রথ করে দেওয়া রয়েছে এখানে। আর এই গ্রামটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, বিশেষ করে যারা শহর এলাকায় বাস করেন তার জন্য তো অবশ্যই খুব ভালো লাগবে। এই দেখুন খুব সুন্দর একটা সর্ষে ক্ষেত করে দেওয়া রয়েছে, আর তার মাঝে কৃষক তার গরু নিয়ে হাল চষছে। হঠাৎ করে যখন প্রবেশ করবেন না, এই স্ট্যাচুগুলো দেখে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাঠে যখন মহিলারা কাজ করলে যেমন দেখতে লাগে সেরকম খুব সুন্দরভাবে করা রয়েছে। দাওয়ার উপরে বসে পড়ছে কিশোর। আর এগুলো সব নতুন করে কিন্তু আবার করেছে। আগে যখন এসেছিলাম তখন এই ছাউনিগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, আবার নতুন করে এখন করেছে এগুলো। দেখুন আগেকার যুগে যখন বিয়ে হতো বা
রানীদেরকে নিয়ে যাওয়া হতো যে পালকি, এখানে সেই পালকি রয়েছে। খুব সুন্দর একটা গ্রাম, অবশ্যই আপনারা ইকো পার্কে এলে এটা ভিজিট করতে পারেন। আপনাদের যাদের গ্রামের বাড়ি আপনারা জানবেন, গোবর নিয়ে দেওয়ালে যে চটি দেওয়া হয় এটা আবার পরে পোড়ানো হয়, এখানে সেইটা দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন। এর পশ্চিমবঙ্গ সরকারের যে সবুজ সাথী প্রকল্পের যে সাইকেল, সেই সাইকেল নিয়ে গ্রামের মেয়েরা স্কুলে যাচ্ছে। একটা আদর্শ গ্রামে যেগুলো থাকে, এখন যদিও এরকম গ্রাম দেখতে পাওয়া যায় না, কারণ এখন সব মাটির বাড়ি ভেঙে এখন সব পাকা বাড়ি হয়ে গিয়েছে। গোয়াল ঘর রয়েছে, আর গোয়াল ঘরে দুধ সংগ্রহ করা হচ্ছে গাভীর থেকে, এগুলো সব নতুন করে আবার ডেকোরেট করা হয়েছে। এগুলো প্রায় অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সব আবার সব নতুন করে ডেকোরেট করা হয়েছে। এগুলো সাঁওতাল বা যে আঞ্চলিক এলাকায় যে ডান্স হয়, সেই ডান্সের একটা নৃত্য ছবি এখানে দেওয়া রয়েছে। আর এখানে ক্যাফেটা দেখুন কি দারুণ লাগছে, এটা একটা ঢোলের স্ট্রাকচার দিয়েছে, দেখুন দূর থেকে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যাফে। এটা একটা ঢোলের স্ট্রাকচার দিয়েছে, আর এর ভিতরে বসে খেতে পারেন এবং আপনারা বাইরেও বসে খেতে পারেন। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আর গ্রামে যে হাট বসে, একটা স্পেসিফিক দিনে যে হাট বসে, এখানে সেই হাটের চিত্র তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যাব পটলদার চায়ের দোকান। হ্যাঁ, পটলদার চায়ের দোকান। গ্রামগঞ্জে আপনারা দেখতে পাবেন যে ছোটো ছোটো চায়ের স্টল থাকে, সেই রকম দেখতে পাচ্ছেন এখানে পটলদার চায়ের দোকান। আর দুদিকে দুটো লোক বসে রয়েছে, চা খাচ্ছে। গ্রামগঞ্জে কিন্তু এরকম আপনারা হামেশাই দেখতে পাবেন যে বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন পাড়ায় পাড়ায় এরকম ছোটো ছোটো চায়ের স্টল রয়েছে, এবং সেখানে গ্রামের মানুষরা বসে আড্ডা দেয়, চা খায়। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং রয়েছে, দেখতে পাচ্ছেন। পাঠশালাটি দোকান ঘরে গুরুমশাই দোকান করে, অর্থাৎ যিনি দোকানদার তিনি গুরুমশাই, অর্থাৎ দোকানদারি করতে করতে পড়াচ্ছে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা চিত্র। আগেকার যুগে এরকম গ্রামে হামেশাই দেখা যেত, কোনো শিক্ষিত লোক তিনি পড়াচ্ছেন এবং সেই সাথে আমার দোকানও রয়েছে। খুব সুন্দর একটা চিত্র ফুটিয়ে তুলেছে। আর এদিকে দেখুন মাটির দুতলা বাড়ি, এখন খুব কম জায়গায় এরকম দেখা যায় যদিও। আমি এখন বাংলার গ্রাম থেকে বেরিয়ে যাব। আপনারা যদি ইকো পার্কে ঘুরতে আসছেন, অবশ্যই এই বাংলার গ্রামটা ভিজিট করতে পারেন। সে মনোরম পরিবেশ, শান্তশিষ্ট একদম গ্রাম্য পরিবেশ। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এখন বাংলার গ্রাম থেকে বেরিয়ে এলাম, আর বাংলার গ্রাম থেকে 1 মিনিট এগিয়ে গেলেই দেখতে পাবেন সোলার ড্যাম। এই রাস্তা বরাবর 1 মিনিট এগিয়ে গেলেই সোলার ড্যাম দেখতে পাবেন। আমি এখন চলে এসেছি সোলার ড্যামের সামনে, হচ্ছে সোলার ড্যামের এন্ট্রি গেট। আর এর মধ্যে এন্ট্রি করার জন্য এন্ট্রি ফি রয়েছে 200 টাকা করে। খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আমি হাঁটতে হাঁটতে এখন 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। আর আপনি যারা টয় ট্রেন চড়তে চান, 2 নম্বর গেটের এখান থেকে টিকিট করতে হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে যে টয় ট্রেন চড়ার জন্য এখানে কি রুলস রয়েছে। আপনারা চাইলে 2 নম্বর গেট থেকেও এন্ট্রি করতে পারেন। কোন গেট থেকে এন্ট্রি করলে কি সুবিধা হবে আমি সেটা ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমি টিকিট কাউন্টারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এতে উঠতে গেলে কী নিয়ম রয়েছে। আপনারা যদি টয় ট্রেনে করে ইকো পার্কটা সম্পূর্ণ ঘুরতে চান, তাহলে এর নন এসি টিকিট প্রাইস রয়েছে 150 টাকা করে, আর এসি রয়েছে 250 টাকা করে। কোনো স্টপেজ নেই, আপনারা ডাইরেক্ট উঠবেন, টোটালি সম্পূর্ণ ইকো পার্কটা আপনাদের 1 রাউন্ড ঘোরাবে, ঘুরিয়ে এসে আবার 2 নম্বর গেটের কাছে এখানে নামিয়ে দেবে। সত্যি বলতে ইকো পার্ক এতটাই বড় যা একদিনে পায়ে হেঁটে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। আপনারা যদি ইকো পার্ক সম্পূর্ণ কমপ্লিট করতে চান, তাহলে আপনারা ব্যাটারি চালিত গাড়ি বা টয় ট্রেন এগুলোতে উঠতে হবে। আর যদি কিছুটা জায়গা কভার করতে চান, তাহলে অবশ্যই পায়ে হেঁটে কভার করতে পারেন। আপনারা যারা নিজেরা সাইকেলিং করতে চান, অর্থাৎ সাইকেল করে আপনারা ইকো পার্ক ঘুরতে চান, তাদের জন্য এখানে কাউন্টার রয়েছে, সাইকেলগুলো এই রয়েছে। আর সাইকেলিং করার জন্য, অর্থাৎ এখানে সাইকেল রেন্টে নেওয়ার জন্য যে রুলস রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই রয়েছে কাউন্টার, যেটা 1 নম্বর গেটের কাছাকাছি রয়েছে। এখানে রুলস লেখা রয়েছে, সম্পূর্ণ রুলস, এটা আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা যদি সাইকেলিং করতে চান, 2টো করে সিট রয়েছে একটা করে সাইকেলে, আর 30 মিনিটের জন্য 150 টাকা করে পড়বে। আর সিকিউরিটি মানি হিসাবে এক্সট্রা 300 টাকা আপনাদের ডিপোজিট করতে হবে। ওটা আপনারা যখন সাইকেল রিটার্ন করবেন তখন 300 টাকাটা আপনাদেরকে ব্যাক দেওয়া হবে। আর আপনারা যদি লেট করেন, লেট ফাইন হিসেবে 5 মিনিটের বেশি যদি লেট করেন, নেক্সট 30 মিনিটের জন্য আবার 150 টাকা এক্সট্রা দিতে হবে। আমি দুপুরবেলা এসেছি, আর একদম দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে এসছে, সূর্যের লাল আলোক আভা ইকো পার্কের জলের বুকে আছড়ে পড়ছে। আমি কোথায় ছিলাম আর হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই দেখতে পাচ্ছেন দূরে ওই সোলার ড্যাম দেখা যাচ্ছে, আর তার পিছনে রয়েছে 4 নম্বর গেট, তারপরে 4, 3, 2 এখানে রয়েছে 1 নম্বর গেট। আর সেটাও ক্রস করে আমি এখন চলে এসেছি। সামনে রয়েছে জাপানিজ ফরেস্ট, আর তারপর রয়েছে আইফেল টাওয়ার।
আমি এগুলো সব কভার করব। দুপুরবেলা থেকে এখনো পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। 1 নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে আমি এখন চলে এলাম জাপানিজ ফরেস্টের সামনে। দেখতে পাচ্ছেন এ হচ্ছে জাপানিজ ফরেস্ট। এর মধ্যে এন্ট্রি করার জন্য কিন্তু আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই। এর মধ্যে আপনারা প্রবেশ করলে জিগজ্যাগ ব্রিজ, লাফিং বুদ্ধাস এবং শ্যাডেড ওয়াকওয়ে এগুলো দেখতে পাবেন। এর মধ্যে ডিটেলসে ভিডিও করলে ভিডিও আরও 10-12 মিনিট এক্সট্রা হয়ে যাবে। ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমি এর উপরে ডেডিকেটেড একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো। আমি এখন জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে এলাম, আর জাপানিজ ফরেস্টের একদম পরে রয়েছে আইফেল টাওয়ার। অ্যাম্বিয়েন্সটা দেখুন, সূর্যটা জাস্ট চোখের সামনে ডুবে গেল। আমি এখন প্যারিসে চলে এসেছি, বিশ্বাস হচ্ছে না। দেখুন আমার সামনে একদম আইফেল টাওয়ার রয়েছে। এই দেখুন, এই রয়েছে আইফেল টাওয়ার। আমি প্রবেশ করেছিলাম 4 নম্বর গেট থেকে, আর সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরে 3, 2, 1 এবং জাপানিজ ফরেস্ট ঘুরে এখন চলে এসেছি একদম শেষে আইফেল টাওয়ারের কাছে। এই রয়েছে এন্ট্রি গেট। আমি এখন ইকো পার্কের মধ্যে অবস্থিত আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, এই আইফেল টাওয়ারের উপরটায় ওঠা যায়। আমি আজকে উঠবো বলে ভেবেছিলাম, তা ওঠার জন্য এলাম। কিন্তু দুঃখের বিষয়, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। যতবার আসি কোনো না কোনো কারণে আমার এর উপরটায় ওঠা হয় না। যেমন আজকে বললে কিছুক্ষণ আগে পর্যন্ত চলেছে, কিন্তু এখন সেন্সার খারাপ হয়ে গেছে, লিফট কাজ করছে না, ওই জন্য উপরটা এখন উঠতে দিচ্ছে না। তা এর উপরে ওঠার জন্য নিয়মটা বলে রাখি, আপনাদের আলাদাভাবে কোনো টিকিট কাটতে হবে না। যদি ইকো পার্কের যদি টিকিট কাটে, আপনারা অবশ্যই এর মধ্যে প্রবেশ করতে পারেন। এর একদম উপরটায় উঠতে পারেন, এখানে লিফট রয়েছে, উপরটায় উঠে একদম ইকো পার্কের সম্পূর্ণ ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমি ইকো পার্ক সম্পূর্ণ কভার করে আপনাদেরকে দেখালাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এখন আমি বলি আপনাদের ইকো পার্কে কোন গেট দিয়ে প্রবেশ করে কোন গেটে কি দেখবেন এবং কোন গেট দিয়ে প্রবেশ করলে আপনাদের সুবিধা হবে। আমি সাজেস্ট করবো আপনারা ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করে প্রথমে 7 ওয়ান্ডার্স দেখবেন। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আপনারা মার্কস গার্ডেন, চিলড্রেন্স গার্ডেন, বাংলার ভাস্কর্য এবং ইতিহাস উদ্যান, ঘুম স্টেশন দেখতে দেখতে আপনারা 3 নম্বর গেটের কাছে চলে আসবেন। 3 নম্বর গেটের কাছে আপনারা বাংলার গ্রাম এবং সোলার ড্যাম দেখতে পারেন। তারপরে একটু এগিয়ে এসে 2 নম্বর গেটের কাছে চলে আসবেন। 2 নম্বর গেটের কাছ থেকে আপনারা যদি টয় ট্রেন চড়তে চান, ওখানে সেগুলো বুক করতে পারেন, বা বোটিং করতে চান সেগুলো ওখান থেকে বুক করতে পারেন। তারপরে আপনারা 1 নম্বর গেটের কাছে চলে আসবেন, এবং 1 নম্বর গেটের কাছে এসে ওখান থেকে সাইকেলিং করতে চাইলে আপনারা সাইকেল ভাড়া করে নিতে পারেন। এবং 1 নম্বর গেট পার হয়ে এসে যে জাপানিজ ফরেস্ট, অর্থাৎ কলকাতার বুকে একখণ্ড জাপান, আপনারা এখানে জাপানের ভাইবস উপভোগ করতে পারেন। এবং তারপরে ওখান থেকে আরেকটু এগিয়ে এসে আপনারা আইফেল টাওয়ারের কাছে চলে আসবেন। এবং আপনারা যদি সর্বশেষ সন্ধ্যায় আপনারা ক্যাফে একান্তে, অর্থাৎ এই একদম লেকের মাঝখানে অবস্থিত ক্যাফে একান্তিতে যেতে চান, তাহলে অবশ্যই এখান থেকে ক্যাফে একান্তিতে যেতে পারেন। তাহলে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।